স্বাগত ডিবিসি দেশের সংবাদে। আপনাদের সাথে আছি ইশরাত জাহান। এবার জানাবো খবরের বিস্তারিত। উত্তেজনা কিছুটা কমলেও এখন উদ্বেগ উৎকণ্ঠায় লালমনিরহাটের দহগ্রাম সীমান্তের বাসিন্দারা। 3 বিঘা করিডোর দিয়ে ভারী যানবাহন চলাচলে বিএসএফ নিষেধাজ্ঞা আরোপ করায় বেড়েছে জনভোগান্তি। আতঙ্কে এরই মধ্যে বসতি সরিয়ে নিয়েছেন অনেকে। উৎপাদিত কৃষি ফসল পরিবহন নিয়েও দুশ্চিন্তা কাটছে না চাষিদের। তবে শিগগিরই আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আশা দিয়েছে বিজিবি। ভারতের অভ্যন্তরে এক টুকরো বাংলাদেশ। 22 বর্গ কিলোমিটার আয়তনের এই জনপদের নাম দহগ্রাম। 1985 সালে দহগ্রামকে ইউনিয়ন ঘোষণা দিয়ে যুক্ত করা হয় পাটগ্রাম উপজেলার সাথে। বর্তমানে প্রায় 22,000 বাংলাদেশের বসবাস। তবে ভারতের 3 বিঘা করিডোর ব্যবহার করে চলাচল করতে হয় তাদের। 2011 সাল থেকে 24 ঘন্টা যাতায়াতের জন্য উন্মুক্ত করা হয় করিডোর। কিন্তু 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর করিডোরে ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা দেয় বিএসএফ। সম্প্রতি কয়েকটি সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছে তাতে বেশি বিপাকে লালমনিরহাটের দহগ্রামের মানুষ। আমরা যেগুলো চলাচল করি তাহলে তো আমাদের সমস্যা। এই সমস্যাটা আমাদের কে দেখবে? কি করব আমরা, কোথায় পালাবো? আমরা খুব ভয়তে আছি। এইভাবে আতঙ্কে দহগ্রাম থেকে বসতি সরিয়ে নিয়েছেন অনেকেই। উৎপাদিত ফসল নিয়েও বিপাকে চাষিরা। আমরা যে ভুট্টা আবাদ করছি, ভুট্টা অবস্থা কেমন করে নিয়ে যাব, মেহনত করে নিয়ে গিয়ে আমাদের তো পোষায় না। 5ই আগস্ট থেকে মনে করেন এগুলা ট্রাক ঢুকতে দিচ্ছে না, একটা বাস ঢুকতে দিতেছে না। কৃষকের এই সমস্যা নিরসনে অসহায় কৃষি বিভাগও। এখন তারা তাদের রাস্তায় ভারী যানবাহন চলতে দিবে না, এটা তো তাদের বিষয়। এটা তো এখানে আমাদের তো কোনো করণীয় নেই। কৃষকদেরকে ওইভাবে আমরা কি সাপোর্ট দেবো? আমাদের তো ওইরকম কোনো সাপোর্ট দেওয়ার কোনো স্কোপ নেই। দুই দেশের উচ্চ পর্যায়ে আলোচনার মাধ্যমে সংকট নিরসনের কথা জানিয়েছে বিজিবি। এটা যেহেতু অনেকগুলো ইস্যু আছে একসাথে, সবগুলো প্রবলেমই হয়তো আপনার সামনে যে ডিজিএলটি আছে ওখানে এইখানকার সকল প্রবলেম নিয়েই ডিসকাস হবে এবং হোপফুলি এগুলো সবই সেটেল হয়ে যাবে ইনশাআল্লাহ। 2011 সালের সেপ্টেম্বর থেকে দহগ্রাম আঙ্গরপোতার এই করিডোর সার্বক্ষণিক খোলা রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। কিন্তু পরিবর্তিত সময়ে এই করিডোর নিয়ে যেন নতুন করে কোনো ষড়যন্ত্র তৈরি না হয় সেদিকে সজাগ থাকার পাশাপাশি সব ধরনের যান চলাচল নির্বিঘ্ন করার দাবি স্থানীয়দের। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, দহগ্রাম, লালমনিরহাট। সড়কবাতি স্থাপন প্রকল্পে অনিয়ম দুর্নীতির অভিযোগে কক্সবাজার পৌরসভা কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। সকাল থেকে এই অভিযান চলে দুপুর 1:30টা পর্যন্ত। এই সময় সড়কবাতি প্রকল্পের বাজেট বরাদ্দ ও টেন্ডারের নথিপত্র সংগ্রহ করে দুদক। অভিযান শেষে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক অনিক বড়ুয়া জানান, প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী ও ঠিকাদার কার দায়িত্ব কতটুকু তা খতিয়ে দেখা হবে। এ সময় দুদক পৌরসভার নির্বাহী প্রকৌশলী পরাক্রম চাকমা ও সচিব রাসেল চৌধুরীর সাথে কথা বলেন তারা। কক্সবাজার পৌরসভার এবং অন্যান্য সংস্থা কর্তৃক নিম্নমানের সড়কবাতি লাগিয়ে কোটি কোটি টাকার প্রকল্পের অর্থ আত্মসাৎ এবং অন্যান্য সংস্থা কর্তৃক নিম্নমানের সিসি ক্যামেরা লাগিয়ে কোটি কোটি টাকা আত্মসাতের বিষয়ে আজকের দুদক সজাগা কক্সবাজার কর্তৃক এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়েছে। এই ডকুমেন্ট যেগুলো কালেক্ট করেছি সেগুলো বিশ্লেষণ করার পরে আমরা আমাদের রিপোর্ট প্রদান করব। বিভাগের তত্ত্বাবধানে রাস্তাও তাদের, সড়কবাতিও তাদের, সড়কবাতি জ্বালানো নিবানো সমস্ত দায়িত্ব ওনারাই দেখভাল করেন। আমার কাছে সুনির্দিষ্ট সেরকম কোনো আসেনি। আসলে হয়তো আমি আমার ঊর্ধ্বতন প্রশাসককে আমি দৃষ্টি হয়তো গোচরীভূত করতাম। চট্টগ্রামে বাসা থেকে 12.5 ভরি স্বর্ণালংকার ও নগদ 1 লাখ টাকা চুরির 14 দিন পর আটক করা হয়েছে গৃহকর্মীকে। বাসার কাঠ মিস্ত্রির সাথে ফোনে কথা বলার সূত্র ধরে টেকনাফ থেকে তাকে আটক করে পুলিশ। উদ্ধার করা হয়েছে চুরি হয়ে যাওয়া স্বর্ণালংকার ও টাকা। নগরবাসীকে আরও সজাগ থাকার পরামর্শ পুলিশের। সিসিটিভি ফুটেজটি গত 9 জানুয়ারির। সেখানে দেখা যাচ্ছে চট্টগ্রামের 2 নম্বর গেট এলাকার ব্যবসায়ী মাহবুবুর রহমানের ফ্ল্যাট থেকে বের হচ্ছেন গৃহ পরিচারিকা সেলিনা আক্তার আফিয়া। গত 1.5 মাস আগে ওই বাসায় কাজ নেন টেকনাফের সাবডাং কোয়াংছড়ি পাড়ার সেলিনা। অপেক্ষায় থাকতেন কখন বাসা খালি হবে। গত 9 জানুয়ারি বাসার মালিক তাকে রেখে বাইরে বেড়াতে গেলে আলমারির তালা ভেঙে স্বর্ণ ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায় সে।
এ ঘটনায় খুলশী থানায় মামলা করেন বাসার মালিক। এবার যখন সবাই চলে গেছে ভাড়া থেকে, তাকে দেখে একা, তখন সে বলছে এই সুচটা সে নিয়েছে বিকালবেলা। সে কাজটা করছে ছুরি দিয়ে ড্রয়ারগুলো ভাঙছে, তারপরে ওই কাঁটা চামচ দিয়ে লকগুলো ভাঙছে, ভেঙে ওখান থেকে নিয়ে নিয়েছে। চুরির পর ওই বাসার কাঠ মিস্ত্রির সাথে ফোনে কথা বলার সূত্র ধরে ঘটনার 14 দিন পর টেকনাফ থেকে সেলিনাকে আটক করে পুলিশ। দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ জানায় চুরি হয়ে যাওয়া স্বর্ণ ও নগদ 18,000 টাকা উদ্ধার করা হয়েছে। গৃহ পরিচারিকা রাখার সময় নগরবাসীকে আরও সজাগ থাকার পরামর্শ পুলিশের। ভাড়াটিয়া যে ফর্ম দেওয়া হয় সেই ধরনের ফর্মগুলো তারা পূরণ করে আমাদের সংশ্লিষ্ট থানাকে যদি অবগত করে, তাহলে এই ধরনের চুরির ঘটনা, বিশেষ করে গৃহকর্মী কর্তৃক যে চুরির ঘটনা, সেটা অনেকাংশে নির্মূল করা সম্ভব হবে। গ্রেপ্তার গৃহ পরিচারিকাকে আদালতে পাঠিয়ে রিমান্ডে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। শেরপুরের সদর উপজেলায় ট্রাক ভর্তি প্রায় 9,000 মাধ্যমিকের বই সহ একজনকে আটক করেছে পুলিশ। সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের ধাতিয়াপাড়া এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বইগুলো জব্দ করা হয়। অভিযানে বই পাচারের হোতা মাইদুল ইসলামকে আটক করা হয়েছে। পুলিশ জানায় কুড়িগ্রামের রৌমারী উপজেলার সিজি জামান পাইলট উচ্চ বিদ্যালয় থেকে বইগুলো ঢাকায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল একটি চক্র। এসব বই বিনামূল্যে শিক্ষার্থীদের মাঝে বিতরণ করার কথা। বিনামূল্যে বিতরণের জন্য সরকার কর্তৃক প্রেরিত এই বইগুলো আসলে দুষ্কৃতিকারী কর্তৃক পাচার হচ্ছিল। এ সংক্রান্তে আমাদের একজন ব্যক্তিকে আটকও করা হয়েছে। তাদের ব্যাপারে আমাদের নজরদারি আছে, আমাদের তৎপরতা আছে। যতটুকু জানা গেছে বইগুলো ছিল রৌমারী সিজি জামান পাইলট উচ্চ বিদ্যালয়ের কোনো একটা কক্ষে। চট্টগ্রাম সেনানিবাসে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কর্নেল অব দ্য রেজিমেন্ট হিসেবে অভিষিক্ত হলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে শহীদ এম.আর. চৌধুরী প্যারেড গ্রাউন্ডে ঐতিহ্যবাহী ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 17তম কর্নেল অব দ্য রেজিমেন্ট হিসেবে অভিষিক্ত হয়ে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অভিভাবকত্ব গ্রহণ করেন সেনাপ্রধান। অভিষিক্ত হয়ে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, বাংলাদেশ সেনাবাহিনীতে নতুন নতুন ইউনিট প্রতিষ্ঠা, আধুনিক অস্ত্র ও সরঞ্জামাদি সহ বহু উন্নয়ন ও কল্যাণমূলক কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে। চলমান এই প্রক্রিয়াকে আরও বেগবান ও আধুনিকায়ন করতে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়ন ও উন্নয়ন সাধিত হয়েছে। এর মধ্যে নতুন নতুন ইউনিট প্রতিষ্ঠা, আধুনিক অস্ত্র এবং সরঞ্জামাদি সহ বহু উন্নয়ন ও কল্যাণমূলক কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে। আভিযানিক সক্ষমতা ও যুদ্ধ উপযুক্ততা বৃদ্ধির চলমান প্রক্রিয়াকে আরও বেগবান করব ইনশাআল্লাহ। যুদ্ধোপযোগী এবং আধুনিক প্রযুক্তির যে কোনো প্রয়োজনীয় যুদ্ধাস্ত্র সরঞ্জাম যোগান দেওয়ার ব্যাপারে আমি সর্বদা সচেষ্ট থাকব। মাঘের শীতে কাঁপছে দেশের উত্তরাঞ্চল। ঠাকুরগাঁয়ে ভোর থেকে বৃষ্টির মতো ঝরছে ঘন কুয়াশা। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.3 ডিগ্রি সেলসিয়াস। মাঘ মাসের প্রথমাংশে শীতের ছোঁয়া লেগেছে রাজধানীতেও। রাত থেকে কুয়াশার সাথে বইছে শীতল হাওয়া। এদিকে আগামী কয়েকদিনে শীতের তীব্রতা আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বৃহস্পতিবার সকালে পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কিছুটা বাড়লেও সূর্যের দেখা না পাওয়ায় তীব্র শীত অনুভূত হচ্ছে। শীতের কারণে ডায়রিয়া, শ্বাসকষ্ট, জ্বর, সর্দি সহ নানা শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছেন বয়স্ক ও শিশুরা। চুয়াডাঙ্গায় ভোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.7 ডিগ্রি সেলসিয়াস। আগামী রবিবার থেকে তাপমাত্রা আরও কমার পূর্বাভাস রয়েছে। কাজে যাইতে তো কষ্টই হয়। কালকের থেকে মনে করেন যে আজকে আবহাওয়া একটু বাতাস বেশি, ঠান্ডা বেশি, কুয়াশা খুব, বাতাস বজায়, এত ঠান্ডা কুয়াশা বেশি হয়ে গেছে। যৌক্তিক ভাড়া নির্ধারণ, বিদ্যুৎ বিল জটিলতা নিরসন ও ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টির দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে যশোর সফটওয়্যার টেকনোলজি পার্ক ইনভেস্টর্স অ্যাসোসিয়েশন। দুপুরে পার্কের মূল ভবনের সামনে কর্মসূচি শুরু হয়। এরপর পার্কের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। বিক্ষোভকারীদের অভিযোগ, শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ভাড়া প্রতি বর্গফুটে 5 থেকে 10 টাকা, অথচ সফটওয়্যার পার্কে নেওয়া হচ্ছে 22 থেকে 30 টাকা পর্যন্ত। বিদ্যুৎ বিলও নেওয়া হচ্ছে বেশি। এসব সমস্যা সমাধান করে ব্যবসা বান্ধব পরিবেশ তৈরির দাবি জানান তারা।
এখনও সন্ধান মেলেনি গাজীপুরে সাফারি পার্কের নিরাপদ বেষ্টনী টপকে পালিয়ে যাওয়া বিলুপ্ত প্রাণী নীলগাইয়ের। এক সপ্তাহ ধরে টাঙ্গাইল সহ আশপাশের কয়েকটি জেলায় প্রাণীটিকে ধরতে জোর চেষ্টা চালাচ্ছে বন বিভাগ ও পার্ক কর্তৃপক্ষ। নীলগাই নিরাপত্তায় সম্ভাব্য সব এলাকায় সচেতনতামূলক মাইকিং করা হচ্ছে। গাজীপুরের সাফারি পার্কের হরিণ বেষ্টনীতে রাখা ছিল 11টি বিলুপ্ত প্রাণী নীলগাই। গত 16 জানুয়ারি গাজীপুরের সাফারি পার্কের নিরাপত্তা বেষ্টনী টপকে পালিয়ে যায় পুরুষ নীলগাই। এরপর থেকে গাজীপুরের পিরুজারি এলাকার গভীর বনের মধ্যে খুঁজে বের করার চেষ্টা চলছে। দিনরাত এক করে নীলগাইটিকে পার্কে ফিরিয়ে আনতে কাজ করছে বন বিভাগ। গাজীপুরের শ্রীপুর, ময়মনসিংহের ভালুকার সিড স্টোর, বাটাজোর ও টাঙ্গাইলের সখীপুর এলাকায় নীলগাইটি বিচরণ করছে বলে জানায় স্থানীয়রা। এনে মনে করেন একটা বহনের নাগাল, এমনি সিংহে হইলো হরিঙ্গের নাগাল, এমনি মাথা উঁচা করে তারপরে খারাইছিল দেখে তারপরে আমি দৌড় পেরে গেছি যে হে গরু এডে। একটু তো ভয় কাজ করছে, যেহেতু এটা জীবনে চিনি না জানি না, হঠাৎ করে দেখে একটু ভয়ের আতঙ্ক, এরকম একটা ব্যাপার স্যাপার এলাকার ভিতরে। জরাজীর্ণ পুরনো সীমানা প্রাচীরের জায়গায় নতুন সীমানা প্রাচীর নির্মাণ করা না হলে আরও প্রাণী পার্ক বেষ্টনী থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দ্রুত পার্কের সংস্কার কাজে হাত দেওয়া হবে বলে জানান কর্তৃপক্ষ। এখন আমরা এই বিষয়গুলো নিয়ে কনসার্ন আছি। আমরা জানি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে যে এটা সেই আপনার দেয়াল বানানোর পরে আর সংস্কারও হয় না বা নতুন করে এরও করা হয় না, যার কারণে দেয়ালগুলো দুর্বল আছে। এই বিষয়গুলো আমরা দেখতেছি। এর আগে 2021 সালে একটি নীলগাই পালিয়ে গিয়েছিল। তখন প্রায় 2 মাস ধরে দেশের কয়েকটি জেলায় বিচরণ করে শেষ পর্যন্ত টাঙ্গাইল জেলার মধুপুর বন থেকে সেটিকে উদ্ধার করে পার্কে আনা হয়। মাহমুদা শিকদার, ডিবিসি নিউজ, গাজীপুর। ডিবিসি দেশের সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।